সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ল্যাটিন আমেরিকা কলিং ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি অমর ছয়দনাথ বলছি। তো অনেক দিন পর কথা হচ্ছে। তো আজ আমি এই অডিওতে কিছু বেসিক কথা বলবো। অনেকেই আমাকে ফোন করে বলতেছেন যে ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলোতে আসার জন্য রিকোয়ারমেন্টসটা কী কী। তো আসলে এই বিষয় নিয়ে, এই টপিক নিয়ে অনেকগুলো অডিও এবং ভিডিও আমার চ্যানেলে আছে। তারপরও অনেকেই যেন মনে হয় নতুন কোনো কৌতূহল জাগে যে আসলেই রিকোয়ারমেন্টসটা কী। তো এই ব্যাপারটা আমি একটু যতটুকু জানি আমি তা বলছি। দেখুন, আসলে কোনো জেনারেল কোনো নিয়ম নীতি নেই যে এই রিকোয়ারমেন্টসটা হলেই যে ভিসা দিয়ে দিবে। আবার অনেকেই কিছু প্রশ্ন করতেছেন যে অনেকে বলতেছে যে ইন্ডিয়া থেকে নাকি ভিসা দেয় না, বাংলাদেশ থেকে নাকি ভিসা দেয়, ইন্ডিয়ানকে বেশি ভিসা দেয়, বাংলাদেশিকে বেশি ভিসা দেয় না, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে বা উদাহরণ দিচ্ছেন যে অমুক ভাই গেছিলেন এমবেসিতে কিন্তু ভিসা দেয় নাই, আরও 3 ভাই গেছিলেন, ওনাদেরকে ভিসা দিয়ে দিছে, 2জনের দিছে, আরেকজনের দেন নেই। তো এখন কি ভিসা দিচ্ছে? আমার কাছে এই প্রশ্নগুলা। তো প্রথমেই আমি যে ব্যাপারটা বলবো, আসলে একটা ব্যাপার আমি আগেই বলেছি, আমি আবারও বলি, ভিসা কিন্তু মেইনলি পাসপোর্টকে দেওয়া হয় না। ভিসা দেওয়া হয় যিনি পাসপোর্ট বহন করেন উনাকে দেওয়া হয়। এখানে ন্যাশনালিটির কোনো ব্যাপার না। যে অনেকে মনে মনে বলেন যে ইন্ডিয়ান পাসপোর্ট হলেই নাকি ভিসা দিয়ে দিবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর বাংলাদেশি হলে যে ভিসা দেবে না, এটা ধারণা মোটেই ঠিক না। বাংলাদেশি এবং ইন্ডিয়ান এবং নেপালি কোনো ব্যাপারটা না। ব্যাপার হচ্ছে যিনি অ্যাপ্লাই করবেন ভিসার জন্য, উনার উপর সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করবে উনি ভিসা পাবেন কি পাবেন না, এবং ভিসার পাওয়ার যোগ্যতা উনি রাখেন কি না। এবং আরেকটা ব্যাপার, যে একজনে পাইছে আরেকজনে যে পাইতে হবে বা আরেকজনে পাবে না, এটা কিন্তু বিবেচ্য কোনো ব্যাপার না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং এই জন্য এই প্রশ্নটাই আসলে হয় না যে অমুক ভাই ভিসা পাইছে কি আমি কি পাবো। অমুক ভাই প্রোফাইল এবং আপনার প্রোফাইলটা সম্পূর্ণ ভিন্ন, এবং ভিসা অফিসার কিন্তু 2 প্রোফাইল একসঙ্গে প্যারালালভাবে কিন্তু দেখেন না, সম্পূর্ণ আলাদা আলাদা। এবং আপনার প্রোফাইলের মেরিটের উপর নির্ভর করে আপনাকে ভিসা দিবেন কি ভিসা দিবেন না, সেটা উনি নির্ধারিত করেন। তো যাক, এই অডিওর মূল ব্যাপারটা হচ্ছে যে আমি যে রিকোয়ারমেন্টসের কথা বলবো, এটা কিন্তু একটু ভিন্ন। অনেকে আরেকটা কথা আমাকে বলেন যে আমি 7টা দেশ ঘুরে ফেলছি, অনেকে বলেন 10টা দেশ ঘুরে ফেলছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরে ফেলছি, এখন কি ভিসা পাবো? তো আমি প্রশ্ন করি যে আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন? জেনারেলভাবে তো ভিসা বলতে হবে না। তো অনেকে আমাকে বলেন আপনি তখন চিলিতে আসেন, তাহলে আমি চিলির জন্য অ্যাপ্লাই করবো। বললাম ভালো কথা, আমি চিলিতে থাকা সাথে আপনার ভিসার কোনো সম্পর্ক নেই, এবং আমি চিলির এমন কোনো ব্যক্তি না যে আমার কথা বললে ভিসা দিয়ে দিবে। আমি অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি, হয়তো আমি কিছুদিন আগে চিলিতে আসছি, এইটুকু আমার পরিচয়, তার চেয়ে মোটেই কিছু না। তো এরপরে বলেন যে অনেকে যে আমার পাসপোর্টে ভিসা আছে 7টা 12টা, এখন কয়টা হলে ভিসা দেবে? দেখুন, এই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আরেকটা মজার ব্যাপার, আমাকে 2জন দাদা আমাকে প্রশ্ন করছেন যে আমি চিলিতে আসার আগে কোন দেশ ট্রাভেল করছি, আমার পাসপোর্টে ভিসা ছিল কয়টা, আর আমার ব্যাংক স্টেটমেন্ট কত টাকা ছিল, এই প্রসঙ্গটা বলেন। আর আমি কয়টা দেশ ট্রাভেল করে অ্যাপ্লাই করছি, এইটা হচ্ছে আমাকে আমার প্রতি প্রশ্ন করছে। তো আমি কোনো উত্তর করি নাই, কারণ আমার একটা ব্যাপার আমি 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 কিন্তু লক্ষ্য করছি, সুপ্রিয় দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমি অত্যন্ত সম্মান দিয়ে আমি কথা বলি যতটুকু পারি। যে একটু দেখছি আমি যদি কড়া কড়া কথা বলি, কড়া কথা বলতে বাস্তব কথা, তখন অনেকে কিন্তু বিরক্ত হয়ে যায়, অনেকে কিন্তু বাজে মন্তব্য করে বসে। আমি আমি এটা লক্ষ্য করছি। কারণ আমাদের বর্তমান যুগটা হয়ে গেছে তুষামুদের জগৎ। যে যত বেশি তুষামুদ করতে পারে,
যতটুকু রং সং লাগাইয়ে মিথ্যা কথা বলতে পারে ওনাকে কিন্তু সবাই পছন্দ করে, এটা সত্য কথা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমি তা পারি না। আমি যতটুকু জানি ততটুকু বলি, যা সেটা অন্যের ভালো লাগুক বা ভালো নাই লাগুক, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু বিনোদনমূলক চ্যানেল না। এখানে যে সুন্দর সুন্দর কথা বলবো আর মানুষের মনোরঞ্জন করব, এই ব্যাপারটা না। এই জন্য অনেকের কাছে আমি দেখছি অনেক কষ্ট লাগতে পারে। তো দয়া করে আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমাকে সত্য কথা বলতে দেন। তো দেখুন, আসলে দুঃখিত, কথা লম্বা হয়ে যায়। এটা অভ্যাস হয়ে গেছে আমার, কোনো কথা বলতে গেলে, একটা প্রসঙ্গ বলতে গেলে অনেকটুকু লম্বা হয়ে যাবে। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি যে প্রথমে বলতেছি, আপনি পাসপোর্টকে হেভি করার আগে আপনি নিজেকে হেভি করুন। এটা হচ্ছে ইনভেস্ট ইন ইয়োর সেলফ, নট ইনভেস্ট ইন পাসপোর্ট। পাসপোর্টকে ইনভেস্ট করার দরকার নাই। পাসপোর্টকে ইনভেস্ট করুন অথবা না, আপনার নিজেকে আগে আপনি ম্যাচিউর করে তুলেন। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা হিসাব করে দেখেন, আপনি যদি সাউথ এশিয়ার 5টা কান্ট্রিতে ঘুরেন, তাহলে কমপক্ষে একটা কান্ট্রিতে ঘুরতে হলে আপনাকে বাংলাদেশ টাকায় 50,000 টাকা লাগবে, অনেক সময় অনেক বেশিও লাগতে পারে। তো 5টা কান্ট্রি ঘুরলে 2.5 লক্ষ টাকা আপনার আপনার খরচ হচ্ছে। এবং এছাড়া এর নিচে বোধহয় আপনি 2.5 লক্ষ টাকার নিচে আপনি 5টা কান্ট্রি ঘুরতে পারবেন না। তো লাভ কী হলো, আপনার পাসপোর্টটা 5টা দেশের ভিসা লাগলো, এবং আপনি যে ওই এন্ট্রি এক্সিট সিলগুলো পাইছেন, পাসপোর্টটা বেশ ভারী হয়ে গেলো। তো আপনি মনে মনে ভাবতেছেন যে আমার পাসপোর্টটা অনেক ভারী হয়ে গেছে, কোনো ভিসা দিবেই যে কোনো দেশে। আসলে সেটা কিন্তু সঠিক না এবং সম্পূর্ণ বেঠিকও না। তবে আপনার ধারণাটা কিন্তু কমপক্ষে 50% ভুল আছে। তো আমি একটু একটু অন্যভাবে বলি, এই 2.5 লক্ষ টাকা যদি আপনি নিজের মধ্যে খরচ করেন, এত টাকা লাগবে না। কমপক্ষে 1 লক্ষ টাকা যদি আপনি নিজের মধ্যে আপনি ইনভেস্ট করেন, এই পাসপোর্টে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা করার কোনো যুক্তি নাই। এবং তখন কি হবে, আপনার প্রোফাইলটা কিন্তু অনেক ভারী হয়ে যাবে। প্রশ্ন হবে আপনি কিভাবে নিজের মধ্যে ইনভেস্ট করবেন। দেখুন, অনেকের, আপনি একটা এক্সাম্পল দিলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অনেকেই করেন কি, শুধু ট্রাভেলই করতেছেন। যখন ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি দেশে কী করেন, উনি বলেন না আমি কিছু করি না, বাবার কাছ থেকে টাকা নিয়ে ওই দেশ ঘুরতেছি, পাসপোর্টটা হেভি করতেছি ইউরোপের যাওয়ার জন্য, ল্যাটিন আমেরিকায় যাওয়ার জন্য। এইটা কিন্তু একদম ডাহা একটা ভুল করে বসছেন। এটা মোটেই ঠিক না, আপনি ভুল পথে হাঁটতেছেন। তো আপনি যদি একটা স্কিল শিখে ফেলেন, ঢাকাতে বর্তমানে রাস্তাঘাটে অনেকগুলো ইনস্টিটিউট হয়ে গেছে, আপনি যে কোনো একটা স্কিলকে আপনি রপ্ত করে ফেলেন, যে কোনো স্কিল, সেটা সাঁতার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ছোটোখাটো আপনি কোনো মিউজিক বাজানো শিখে ফেলেন, যে কোনো কিছু। এবং আপনি কি বিশ্বাস করতে পারেন, শুধুমাত্র ওই সাউথ এশিয়ার কিছু কান্ট্রি বাদে বিদেশে সমস্ত কাজের কিন্তু উচ্চ মর্যাদা রয়ে গেছে। আমি জানি না অনেকের আপনারা কী ভাবেন বা আপনারা কতটুকু ঘোরাঘুরি করছেন, হয়তো অনেকে আমার চেয়ে অনেক অনেক বেশি ঘুরছেন, আমি খুব কম ঘুরছি, সেটা আমি স্বীকার করি। তো বিদেশে কিন্তু যে কোনো স্কিলের এবং যোগ্যতার কিন্তু উচ্চ সম্মান রয়ে গেছে। এবং সম্মান হচ্ছে কার কম, যিনি কোনো কিছু পারেন না। যে সুন্দর চেহারা এবং স্মার্ট হয়ে আসলাম, আমি খুব মুখে কথা বলতে পারলাম, কিন্তু কাজের কাজ আমি কোনো কিছু পারি না, তখন দেখবেন আপনি কিন্তু বিদেশে মানে এতটা সম্মান দিয়ে রাখতে পারতেছেন না। আপনাকে অবশ্যই অন্যের কোনো না কোনো ব্যক্তির আপনি কাজ করতে হবে। এবং বিদেশে এসে প্রথমেই যে কাজটা করবেন সেটা আপনার ভালো লাগবে না, কারণ সেটা হবে ওর জবস। বাংলাদেশে যেভাবে চলছেন স্যুটটাই পরে, এখানে পড়তে পারবেন না। এখন ঘটনা হচ্ছে, আপনাকে স্যুটটাই পড়তে পারবেন যখন আপনি কোনো স্কিল শিখে আসবেন, যে কোনো স্কিল হোক। তো এই 2.5 লক্ষ টাকা খরচ না করে যদি আপনি নিজে স্কিলড হয়ে যান, পারদর্শী হয়ে যান, দেখবেন 1 লক্ষ টাকা আপনার খরচ হবে না, এবং এভাবে আপনি আগাতে পারেন। তো আমাকে যে যে ভাই, আমার 2টা ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমার প্রোফাইলটা কীরকম, আমি কোন কোন দেশ ঘুরছি। আসলে দেখুন, আমি বলি, আমি ততটা দেশ ঘুরি নাই। আমি শুধুমাত্র চায়না, ফিজি আইল্যান্ডস এবং আফ্রিকার দেশ উগান্ডা ঘুরেছিলাম। তো
এইভাবে এগুলা কোনো মাইনর কান্ট্রিগুলো আমি ঘুরেছি, আমি কোনো ইউরোপে আমেরিকা কোথাও আমি যাই নাই, এবং এইগুলোতে আমি কোনোদিন অ্যাপ্লাই করি নাই। কিন্তু আমি ফটোগ্রাফি নিয়ে আমি অনেক কাজ করছি। আমি প্রায় 20 বৎসর যাবৎ আমি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করি। আমি প্রচুর প্রদর্শনী করছি আমার জীবনে, একক প্রদর্শনী, এবং আমি ফটোগ্রাফিতে মোটামুটি আপনি স্কিল্ড বলতে পারি। এবং ফিল্মিংয়ের ক্ষেত্রেও, ভিডিওগ্রাফির ক্ষেত্রেও আমি মোটামুটি একদম খারাপ না। আমি এইভাবে আগাইছি। তো এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা যে কোনো ব্যক্তির পক্ষে এই ব্যাপারটা রপ্ত করা খুব সহজ। এবং ঢাকাতে, বাংলাদেশে বলেন আর ইন্ডিয়াতে বলেন আর যেখানেই বলেন, সব জায়গাতে কিন্তু ভালো ভালো ফটোগ্রাফিক স্কিল রয়ে গেছে। হ্যাঁ, আরও অনেক স্কিল রয়ে গেছে। তো আমি আমার ব্যাপারটা বললাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাকে এডুকেশন ধরে রাখতে হবে। অনেকে কিন্তু লেখাপড়া মোটেই জানেন না। হ্যাঁ, লেখাপড়া যদি কম জানেন, তো আপনি যদি স্কিল্ড হয়ে যান, তো লেখাপড়া কম জানার ব্যাপারটা কিন্তু তত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না। আপনি যদি স্কিল্ড হন, তখন আপনার লেখাপড়া কম হলেও কিন্তু আপনি আটকাবেন না। তো আমাকে অনেকেই বলেন আমি কী করছি। আমি কিন্তু লেখাপড়া করে আসছি। আমি ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করেছি প্রথমে, এবং সেটা অনেক আগে। আমি 92-তে মাস্টার্স করেছি। তো অনেকে মনে করেন যে আমি কী করছি বা কী না করছি। আর ব্যাংকে কত টাকা, ব্যাংকে ব্যাপারটা হচ্ছে পরবর্তী ব্যাপারে। আপনাকে প্রথমে স্কিল্ড হন, আপনি যোগ্য হয়ে উঠেন, দেখবেন আপনি সব জায়গাতে আপনি অ্যাপ্লাই করলে ভিসা পাচ্ছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি স্কিল্ড হয়ে কী করবেন। হ্যাঁ, আপনি যে ব্যাপারে স্কিল্ড হবেন সেই ব্যাপারে সার্চ করতে থাকেন যে কোথায় অ্যাসোসিয়েশন রয়ে গেছে। দেখবেন পৃথিবীর সব দেশে সব ধরনের অ্যাসোসিয়েশন রয়ে গেছে। আপনি বিজনেস অ্যাসোসিয়েশন পাবেন, আপনি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন পাবেন, আপনি একজন গিটার বাজান, দেখবেন গিটারিস্ট অ্যাসোসিয়েশন রয়ে গেছে। আপনি যদি সমাজ নিয়ে কাজ করেন, ছোটোখাটো কাজ করেন, কোনো সামাজিক কোনো কর্মকাণ্ডে, দেখবেন এই ব্যাপারে অ্যাসোসিয়েশন রয়ে গেছে। আপনি যদি বনায়ন করেন, দেখবেন বনায়নের উপরে অ্যাসোসিয়েশন রয়ে গেছে। আপনি যেদিকে দেখবেন সেদিকে অ্যাসোসিয়েশন রয়ে গেছে। আপনি ওখানে যোগাযোগ করুন। বিভিন্ন কনফারেন্স হচ্ছে, বিভিন্ন ইনভাইটেশন আপনাকে দিবেই। আপনি যখন দরখাস্ত করবেন আপনাকে ভিসা দিবে। এবং সবচেয়ে ভালো হচ্ছে, আপনি কোনো রেয়ার সাবজেক্ট নিয়ে কাজ শুরু করুন, দেখবেন আপনার পথ কিন্তু খোলা আছে। এই অনর্থক 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে পাসপোর্ট বাড়ি করার চেয়ে আপনার পার্সোনাল প্রোফাইলটা আপনি ডেভেলপ করেন, দেখবেন আপনি এত কষ্ট করতে হবে না, এবং খুব সহজে কিন্তু আমি ভিসা পাবে। এবং ভিসা পাওয়ার পরও কিন্তু আপনি ট্রাভেল করতে গেলে আপনার কোনো সমস্যা হবে না, কোনো এয়ারপোর্ট আপনার ব্লক করবে না। তো আশা করি আমার এই পয়েন্টটা আমি মোটামুটি বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে আমার এই অডিও শোনার জন্য।